বিজেপির প্রতিরোধের মুখে ও পতাকা বৈঠকের পর ঠাকুরগাঁও ও পঞ্চগড় শূন্যরেখা থেকে ২১ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার রাতেও লালমনিরহাটে দুর্গাপুর ও পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশিং চেষ্টা করা হয়। এ নিয়ে ঝিনাইদহ সীমান্তেও অস্থিরতা বিরাজ করছে। সীমান্তের টহল জোরদার করেছে বিজিবি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার সারাদিন ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে দুদফা পতাকা বৈঠক হয়। পরে সীমান্তে অবস্থান নেওয়া ১১ জনকে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ির শূন্যরেখায় অবস্থান নেওয়া ১০ নারী ও পুরুষকেও ফেরত নেওয়া হয়েছে। পুশিনের চেষ্টায় ৩ দিন ধরে মানবেতর দিন কাটাচ্ছিলেন তারা। অন্যদিকে রবিবার রাতে ও সোমবার সকালে লালমনিরহাটের দুর্গাপুর ও পাটগ্রাম সীমান্ত দিয়ে কয়েকবার পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। আমাদের এলাকার লোক কোনো ঘুম নাই, সারা রাত এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি, ওদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি, এভাবে তো হয় না। বর্ডারে আমরা মোটামুটি খুবই আতঙ্কে আছি, কারণ বর্ডারের পরিস্থিতি বেশি একটা ভালো দেখতেছি না, এবং ভারতের বিএসএফ রাতারাতি ওরা লোকানে পুশিং করার চেষ্টা করে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও পুশিন আতঙ্ক দেখা দিয়েছে, তবে গ্রামবাসীকে সাথে নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। কিছু লোক জড়ো হওয়ার পরে তারা ঢোকার চেষ্টা করে, কিন্তু ঢুকতে পারে নাই। লোকজন ইন্ডিয়া থেকে পাইটে দেওয়ার পরিকল্পনা চলছে। 5টি পুশিনের অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল। সেই প্রত্যেকটা অ্যাটেম্প্ট বা পুশিনের অ্যাটেম্পটকে আমরা সফলভাবে প্রতিহত করতে সমর্থ হয়েছি। সীমান্তে বিজিবি টহল এবং গোয়েন্দা নজরদারি পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা স্থানীয় জনসাধারণ এবং স্থানীয় আনসার ভিডিবিকে নিয়ে আমরা দিন রাতে 24 ঘন্টায় তাদের সাথে নিয়ে টহল করছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত না দিলে জোর করে ভারতের ঠেলে দেওয়া কোনো ব্যক্তিকে গ্রহণ করবে না বাংলাদেশ। সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি জওয়ানরা। পিন্টু হাজং, ৭১। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন ঠেকাতে সিলেটের হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। দীর্ঘ এই সীমান্তে পাহারার পাশাপাশি যুক্ত করা হয়েছে অত্যাধুনিক থার্মাল ও ইনফ্রারেড ড্রোন। বিজিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এমনকি থার্মাল ও ইনফ্রারেড ড্রোন পরিচালনা করায় রাতের অন্ধকারেও মানুষের সামান্যতম নড়াচড়াও তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সতর্কতামূলক মাইকিং ও উঠান বৈঠক করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁও সীমান্তেও নজরদারি বাড়াতে ড্রোন যুক্ত করেছে বিজিবি। সীমান্তে পুশিন নিয়ে সর্বশেষ খবর জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, বর্তমানে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? পুশিন ঠেকাতে বিজিবি কি ধরনের ব্যবস্থা নিয়েছে? নিশ্চয়ই আপনি জানেন যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী অঞ্চল রয়েছে ৭০ কিলোমিটার, তার মধ্যে 10 কিলোমিটার তারকাটা বিহীন আছে, এবং বিজিবির 12টি যে বিওপি আছে, বিওপির মধ্যে সকল বিওপি অর্থাৎ যাদবপুর থেকে শুরু করে কুসুমপুর, শ্রীনাথপুর, মাটিলা সহ বিভিন্ন যে এলাকা আছে সেই এলাকায় আসলে বিএসএফ এর পক্ষ থেকে বারবার পুশিংয়ের চেষ্টা করা হচ্ছে। বিএসএফ মূলত ভারতের যে সকল মুসলিম যারা ভোটার নয় তাদেরকেই একত্রিত করে তারকাটার যে গেট আছে সেই গেট দিয়ে মূলত বিকালের পর থেকে গভীর রাত পর্যন্ত তারা পুশিংয়ের চেষ্টা করছে। বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এ পর্যন্ত প্রায় 7 থেকে 8টি তারা পুশিংয়ের চেষ্টা করছে, এবং বিজিবি সেটি প্রতিহত করেছে গ্রামবাসী এবং আনসার সদস্যদের মাধ্যমে। এ বিষয়ে আমি বিজিবির 58 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলমের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে বিএসএফ সদস্য দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সীমান্ত ফাঁকা আছে কিনা দেখে নিচ্ছে, তারপরে তারা পুশিংয়ের চেষ্টা করছে। এখন পর্যন্ত যেগুলো পুশিংয়ের চেষ্টা করছে সেগুলো কিন্তু বিজিবির পক্ষ থেকে কিন্তু কঠোরভাবে প্রতিরোধ করা হয়েছে। বিজিবির লোকজনবল কম থাকলেও গ্রামবাসী এবং আনসার সদস্যরা কিন্তু রাতভর ডিউটি করার কারণে, পাহারা দেওয়ার কারণে কিন্তু এই পুশিং প্রতিরোধ করতে পারছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে গ্রামবাসীর সাথে কথা বলেছি, সীমান্ত অঞ্চলের মানুষের সাথে
সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু আসলে আতঙ্কে রয়েছেন। এই একদিকে তারা রাতভর ডিউটি করছেন এবং সীমান্ত অস্থিরতা বিরাজ করছে, সীমান্তে কি হবে না হবে এটা নিয়ে কিন্তু যে সীমান্ত অঞ্চলে মানুষের মধ্যে যে অস্থিরতা দেখা দিয়েছে, তারা চান যে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে, তারা তেমনটি মনে করেন। এদিকে যে স্থানীয় লোকজন যে সচেতন এবং জনপ্রতিনিধি যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বারবার করে বলছেন যে সবসময় হলো ভারতীয় বিএসএফ ঝোপ বুঝে কোপ মারার জন্য চেষ্টা করছেন, অর্থাৎ যখন সময় সুযোগ পাবে, যখন বিজিবি টহল কম থাকবে বা এলাকার মানুষজন থাকবে না এমন সময় পুশিং করার চেষ্টা করছেন এবং গ্রামবাসী সোচ্চার এবং সচেতন থাকার কারণেই এইটি সম্ভব হচ্ছে না। এবং বিজিবি একটি কথা বারবার করে বলছেন যে তারা মাইকিং চালাচ্ছেন এবং যে মানুষ এলাকার সচেতন মানুষকে নিয়ে কিন্তু এই প্রতিরোধ করছেন যেন ভারত থেকে যেন বাংলাদেশে কোনো পুশিং চেষ্টা না করে। চৈতি। রাজীব, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব হাসান। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা অতিক্রম করে ভারতের জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হওয়া 91 বাংলাদেশি জেলে সহ 4টি ফিশিং বোট দেশে ফিরেছে। সোমবার দুপুরে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাদের স্বজনদের কাছে দেওয়া হয়। কোস্ট গার্ড স্টেশন মোংলার কন্টিনজেন্ট কমান্ডার শাহ কামরুজ্জামান বলেন, গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনুপ্রবেশের অভিযোগে জেলেদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং দুই দেশের কোস্টগার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী রবিবার আন্তর্জাতিক সমুদ্র সীমায় ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে আটক জেলে ও বোটগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বাংলাদেশ কোস্টগার্ড। 7 জুন 2026 রবিবার বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এই বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্টগার্ডের নিকট হতে 91 জন বাংলাদেশি জেলেকে 4টি ফিশিং বোট সহ গ্রহণ করা হয়। শিশু রোগীর বাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাটোর সদর হাসপাতালে। নির্যাতিতা ওই নারী জানান, হাসপাতালের 3 আউটসোর্সিং সুইপার তার উপর যৌন নির্যাতন চালায়। হাসপাতালের নিরাপত্তা কর্মীরা জানান, তারা দোষী 3 জনকে হাতে নাতে ধরলেও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাদের ছেড়ে দিতে বাধ্য হন। এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অন্য রোগীর স্বজনরা। বুলবুল আহমদের প্রতিবেদনে বিস্তারিত। কন্যার অসুস্থতা নিয়ে 4 দিন আগে নাটোর 250 শয্যার আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করান নাটোর পৌরসভার বাসিন্দা এক নারী। তিনি জানান, গত 7 জুন রাত 10টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায় হাসপাতালের আউটসোর্সিং সুইপার অমিত। এরপর তাকে হাসপাতালের 6 তলায় সিঁড়িঘরে নিয়ে ধর্ষণ করে। সেই ভিডিও ধারণ করে অমিতের 2 সহযোগী সুইপার অনিল এবং প্রাঙ্গণ। এরপর সেই ভিডিও দেখে তাকে আবার ধর্ষণ করতে চায়। রাত 2টার দিকে শিশুর মাকে খোঁজাখুঁজি করে ওয়ার্ডের কর্মীরা। দায়িত্বরত আনসার সদস্যদের সাহায্য চায় তারা। এক পর্যায়ে সিসি ক্যামেরা দেখে ওই নারীকে উদ্ধার করে নিরাপত্তা কর্মীরা। 6 তলায় নিয়ে গেছিল, নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। পরে ওই 2 চেঙ্গা গেছে, যায় ভিডিও করছে। ওইসব মানে ওই ছবি দেখায় আমাকে ভয় দেখানি, পরে মনে করেন না আমাকে নিয়ে যায় ওইসব করছে। যায় দেখি যে এই মেয়েকে এরা 3 হলো একটা ছেলে নিয়ে যা রেপ করেছে। আমার বউকে আবার জিজ্ঞেস করলাম, জোর করে আমার বউ হচ্ছে আমাকে জোর করে টাইনে নিয়ে ওরা এনাতে এই করেছে। নিরাপত্তা কর্মীরা জানান, ধরা পড়ার পর সেই সুইপারও অপকর্মের দায় স্বীকার করে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিতে বলে। ওই ছেলে স্বীকার করে না। পরবর্তীতে যখন মেয়ে বললো যে তুই আমার প্রতি জবরদস্তি করছিস কিনা, সেটা সত্যি কথা বল, তখন সত্যি কথা বললো। বলার পরে বলছে যে আর 2 জন তোর সঙ্গে ছিল, তারা ভিডিও করছে কিনা সেটা বল। তখন ওই ছেলেগুলো স্বীকার করলো যে হ্যাঁ আমরা ভিডিও করছি। ছেলের 3 জনকে ধরে নিয়ে আসে কর্তৃপক্ষ জানাই। কর্তৃপক্ষ ওই মেয়ের স্বামী গার্জিয়ানরা আসে, এরা মামুলি কোনো ঘটনা, হ্যাঁ ঘটনা না। আমরা যেহেতু এখানকার স্টাফ যে কোনোভাবে আমাদের মানে এই মুহূর্তে আমরা দেখছি আইনের আওতায় কীভাবে নিয়ে আসে বা আইন অনুযায়ী যেটা হয় সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। এদিকে এমন অপরাধের কঠোর শাস্তি দাবি করেছেন অন্যান্য রোগীর স্বজনরা। তারা আরো জানান, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাও চলছে। বিষয়টা আসলে অনেক দুঃখজনক যে আসলে এখানে মানুষ আছে একটা সেবা নেওয়ার জন্য, কিন্তু এখানে যদি তারা যদি পরিস্থিতির শিকার হয়ে যায়, আমি মনে করি যে এই বিষয়টার সাথে যারা জড়িত আছে এবং যদি সেখানে চাকরিরত অবস্থা থাকে তাকে চাকরিচ্যুত করা হয়। যদি অরিজিনালি যদি এটার সাথে সে সম্পৃক্ত থাকে তো
তাকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এ নিয়ে পুলিশ সুপার বলছেন, ঘটনা তিনি শুনেছেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। ওখানে গিয়ে ভিকটিম পক্ষ যাদের যে কথা কথিত যে ভিকটিম পক্ষের কথা বলা হচ্ছে তাকেও পাওয়া যায়নি, তাদের পক্ষের কাউকে পাওয়া যায়নি। ওখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অফিসাররা কথা বলে চলে আসছে। তবে এই বিষয়ে অভিযোগ দিলে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এমন অপকর্মের পর অভিযুক্তদের ছেড়ে দিতে বলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন নাটোরের সচেতন মানুষেরা। কোনোভাবেই যেন আইনের ফাঁকফোকর দিয়ে এই দুর্বৃত্তকারী, এই যে ধর্ষণকারীরা পার না পায়, সেই বিষয়েও কিন্তু পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করি। আর সাধারণ মানুষ জানান, দ্রুত দোষীদের গ্রেপ্তার না করা হলে তারা রাস্তায় নামবেন। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। হাসপাতালে ধর্ষণ কাণ্ডের খবর জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, দোষী ৩ জনকে ধরে ছেড়ে দেবার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? পুলিশ এই বিষয়ে কোনো কোন অবস্থানে আছে? সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। আসলে এই নাটোর সদর হাসপাতাল ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু খুবই একটা লোমহর্ষক ঘটনা এবং এই ঘটনাটাকে চাঞ্চল্যকর ঘটনা হিসেবে এই সচেতন মহল কিন্তু দাবি করছেন। এবং এই হাসপাতাল কমপ্লেক্সের মধ্যে যেখানে রোগীরা সবচেয়ে নিরাপদ থাকার কথা এবং রোগীরা যেখানে সুস্থ হওয়ার জন্য, বিপদগ্রস্ত মানুষ যেখানে নিরাপত্তা এবং জীবন বাঁচানোর জন্য আসে, সেই জায়গায় হাসপাতালের স্টাফ আউটসোর্সিং বা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যে স্টাফদেরকে নিয়োগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, সেই স্টাফদের দ্বারা কিন্তু হাসপাতালের একজন সেবাগ্রহীতা নারী তিনি ধর্ষিত হয়েছেন। এই বিষয়টি কিন্তু নাটোরের মানুষজন কোনোভাবে মেনেই নিতে পারছেন না। এবং শুধু কিন্তু ঘটনা এখানেই থেমে নেই চৈতি, একই সাথে কিন্তু যে একজন সুইপার রেপ করেছেন আর 2 জন সুইপার সেটি ভিডিও ধারণ করেছেন এবং পরে কিন্তু সেই 2 জনও আবার ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছেন। এবং এইরকম মুহূর্তে যখন আনসার সদস্যরা তাদেরকে হাতে নাতে ধরে, এরপরে হাসপাতাল কর্তৃপক্ষ যে ছেড়ে দিল, এই বিষয়টি নিয়ে কিন্তু খুবই আলোচনা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে। এবং নাটোরের মানুষজন বলছে যে এই ধরনের হীন অপরাধ করার পরে আসামিরা যদি পার পেয়ে যায়, যদি হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ছেড়ে দিয়ে থাকে, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি কেন তারা ছেড়ে দিলেন, তারা বলছেন যে হাসপাতালের সম্মান বাঁচানোর জন্য ছেড়ে দিয়েছেন। যে এই ধরনের একটা ঘটনা হাসপাতালের মধ্যে ঘটেছে, সেটি যদি লোকে জানাজানি হয় তাহলে হাসপাতালের সম্মান নষ্ট হয়, চিকিৎসকদের সম্মান নষ্ট হয়, এই কারণে কিন্তু তারা ছেড়ে দিয়েছেন বলে বলছেন। তবে আমরা অনুসন্ধান করে দেখেছি যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল আউটসোর্সিং বা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয়নি জন্য তারা বিপদে পড়তে পারেন, সেই কারণে কিন্তু তারা ছেড়ে দিয়েছেন বলে ধারণা করছেন এখানকার যারা সংশ্লিষ্ট। এবং একই সাথে কিন্তু আমরা কথা বলেছি পুলিশের সাথে, পুলিশের যে একজন উপ পুলিশ পরিদর্শক এসআই তিনি এসেছিলেন নুরে আলম, তার সাথে আমরা কথা বলেছি যে কি ঘটনা, ভুক্তভোগীর নাম কি, ভুক্তভোগীর বাড়ি কোথায়, যারা আসামি তাদের নাম কি, ঘটনা যারা ঘটালো তাদের, তো কিন্তু তারা কিন্তু তেমন কিছু বলতে পারে নাই, ঠিক মতো নাম ঠিকানা বলতে পারেনি। একইভাবে পুলিশ সুপার এই ঘটনার যারা ভুক্তভোগী, যারা আসামি তাদের নাম বলতে পারে না। এবং এখন পর্যন্ত নাটোরের ডিসি এসপি তারা কিন্তু এই হাসপাতাল কমপ্লেক্সে আসে নাই। এই ধরনের একটি চাঞ্চল্যকর ঘটনার পরে এই হাসপাতালে না আসার বিষয়ে নাটোরের মানুষজন খুব ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলছেন তাহলে এসপি ডিসি এইগুলো পদ একটা জেলাতে থেকে লাভ কি। তো নাটোরের মানুষজন আশা করছেন যে এই অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে এবং যদি মামলা ভুক্তভোগীরা নাও করে তারপরেও যেন এদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেই ব্যবস্থা যেন পুলিশ কর্তৃপক্ষ নেয়, সেটি কিন্তু দাবি করছেন চৈতি। একই সাথে আমরা এখানকার রোগীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই হাসপাতালে আসতে ভয় পাচ্ছেন যে যদি তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে যায় সেটি নিয়ে কিন্তু মানুষজন শঙ্কিত। চৈতি, এরকম নাটোর সদর হাসপাতালের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। আমাদের সাথে নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ। হামে 24 ঘন্টায় সারা দেশে 8 শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 628 জনে। একই সময় হাম উপসর্গে নতুন করে শনাক্ত হয়েছে 1185 জন শিশু। এতে হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 80,104 জনে। এদিকে গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 93 জন। এখনো পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে 9,779 জন।
6 দফা দাবিতে চলমান আন্দোলন আগামী 7 কর্মদিবসের জন্য স্থগিত করেছেন ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আন্দোলনকারীদের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে মৌখিকভাবে ইতিবাচক আশ্বাস পেয়ে চিকিৎসকরা তাদের সব কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দেন। বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয় এবং যৌথ প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানানো হয়। এর আগে 6 দফা দাবিতে গত 2 দিন ধরে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে একযোগে কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হয় চিকিৎসা সেবা। ময়মনসিংহের ইন্টার্ন চিকিৎসকদের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হাসান। বাবুল, জানাবেন যে এখনকার পরিস্থিতি কি, চিকিৎসকরা সিদ্ধান্ত মেনে নিয়েছেন কিনা, তারা কাজে ফিরেছেন কিনা, সব মিলে একটু জানবো। চৈতি গত রাতে আন্দোলনরত যারা এখানে চিকিৎসক ছিলেন তারা একটি বৈঠক করেছেন মধ্যরাত পর্যন্ত। সেই বৈঠকের পর তারা কেন্দ্রীয় যে সিদ্ধান্ত হয়েছে যে আজ সকাল 8টা থেকে তারা কর্মবিরতি স্থগিত করে তারা কাজে যোগ দিবেন এবং তারা ঢাকার সঙ্গে তারা যোগাযোগ রেখেছেন। তারা বলেছেন যে ঢাকার যে স্বাস্থ্য সচিব এবং ডিজির সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন, তারা দেখবেন এবং আশা করছেন যে এরই মধ্যে তারা যে 6 দফা দাবিতে যে আন্দোলন করেছিলেন তারা সেই দাবি তাদের যে প্রত্যাশা সেটি পূরণ করা হবে। সেই আশ্বাসেই আসলে মূলত তারা এই কর্মবিরতি 7 দিনের জন্য স্থগিত করেছেন। তবে এইখানে আন্দোলনরত যে সমস্ত ইন্টার্ন চিকিৎসক এবং ট্রেনি চিকিৎসক এই আন্দোলন করছিলেন তারা গত রাতে এটিও জানিয়েছেন যে সেই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের খোঁজ নিয়েছেন এবং তাদের দাবির ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন। তারা আশা করছেন না আন্দোলনকারীরা হয়তো আজকের মধ্যেই হয়তো অন্তত 2টি দাবির ব্যাপারে একটি প্রজ্ঞাপন আসবে এমনটি তারা প্রত্যাশা করেছেন এবং পরবর্তীতে হয়তো অপর যে আরো যে 6 দফার মধ্যে আরো যে দাবি রয়েছে সেটিও বাস্তবায়ন করা হবে এবং 7 দিনের মধ্যে সেই দাবি বাস্তবায়ন করা হলেই আসলে তারা তাদের যে এই কর্মবিরতি স্থগিত করেছেন সেটি তারা আগামীতে মানবেন কিনা সেটি অব্যাহত রাখবেন সেই বিষয়ের উপরে সেটির উপরে সেই সিদ্ধান্তের উপরে মূলত নির্ভর করছে। তবে একটি স্বস্তির কথা হলো যে এই কর্মবিরতির ফলে রোগী এবং স্বজনদের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি আসলে আপাতত কেটে গেছে, কারণ তারা টানা 2 দিনের কর্মবিরতিতে একটি চরম ভোগান্তির শিকার হয়েছিলেন এবং তারা সেই ভোগান্তি থেকে আপাতত মুক্তি পাচ্ছেন এমনটি মনে করা হচ্ছে। যদিও আমরা দেখছি যে হাসপাতালের যারা মিড লেভেল এবং অধ্যাপক পদমর্যাদার যারা চিকিৎসক ছিলেন তারা সেটি সামাল দিয়েছেন, কিন্তু যেহেতু ইন্টার্ন চিকিৎসক এবং ট্রেনি চিকিৎসকরা সামনের সারিতে থেকে সেই চিকিৎসা সামাল দেয় সেটি কিছুটা বিঘ্নিত হয়েছে। তবে আজ সেটা সকাল 8টার পর থেকে তারা কাজে যোগ দিলে সেটি আশা করা হচ্ছে যে সেই যে অচলতা যেটি বিঘ্নিত হয়েছিল সেটি কেটে যাবে। তবে চিকিৎসকরা আন্দোলনরত চিকিৎসকরা যেটি বরাবরই যেটি বলছিলেন যে তাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে গুরুত্ব দিতে হবে এবং যারা যদি কোনো কেউ আক্রান্ত হন হামলার শিকার হন তাহলে সেই হামলাকারীকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে, এটি তারা মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। চৈতি। বাবুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হাসান। চিকিৎসক সংকটে বরিশাল জেনারেল হাসপাতাল। বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটতে সকাল থেকে লাইন দিতে হয়, তারপরও প্রতিদিন শতাধিক রোগীকে ডাক্তার না দেখিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এ নিয়ে সিভিল সার্জন জানান জেনারেল হাসপাতালের 62 চিকিৎসকের বিপরীতে মাত্র 25 জন দায়িত্ব পালন করছেন। চিকিৎসক সংকটে রোগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছে না। বিধান সরকারের প্রতিবেদন। হাসপাতালের টিকিট কাউন্টার খোলে সকাল 8টায়, কিন্তু রোগীদের অপেক্ষা শুরু হয় সকাল 6:30 থেকে, কারণ সিরিয়াল পিছনে পড়লে ডাক্তার দেখাতে পারেন না তারা। এতে বেশি বিপাকে পড়েন দূর থেকে আসা রোগীরা। লেট করে আইলে সিরিয়াল পাই না, আবার তো যাইতেই আমার।
প্রচুর ভিড়, এর জন্য সকাল সকাল আসতে হয়। সকাল 7:30 কাল আইছি, কিন্তু টিকিটের জন্যই তো আইছি, যেন টিকিটটা কাটতে 11:30 টাকা ডাক্তারটা দেখাইতে পারি। টিকিট কাটার পরও বিড়ম্বনার শেষ নেই। ডাক্তার দেখানোর জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। গুমোট পরিবেশে ভোগান্তি পোহাতে হচ্ছে শিশু এবং বয়স্ক রোগীদের। পরে দাঁড়ায় রয়েছে সিরিয়ালের জন্য, আবার এই জায়গায় নার্সেরা সিরিয়াল দেবে, পরে ডাক্তার নাকি 11টা আসবে, তখন দেখা শুরু করবে। যে অনেকক্ষণ দাঁড়াই থাকা লাগে, এই জন্য ডাক্তার দেরিতে আসে, এইটাই সমস্যা আর কি। চিকিৎসকরা জানান রোগীদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, তবে চিকিৎসক সংকটে রোগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছে না। কিছু করার নেই, আমাদের হচ্ছে যে ডাক্তার তুলনায় রোগীর সংখ্যা একটু বেশি। আমরা চেষ্টা করতেছি পুরোপুরিভাবে রোগীদের সেবা দেওয়ার। দীর্ঘ সময় আমরা রোগীর সাথে কথা বলবো, কাউন্সিলিং করব, কিন্তু আমাদের আসলে এত রোগীর চাপে ব্যস্ততার কারণে আমরা হয়তো সবসময় সেটা পারি না। এ নিয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান 7 বিভাগে 62টি চিকিৎসক পদের বিপরীতে মাত্র 25 জন দায়িত্ব পালন করছেন। 62টি ডাক্তার, কনসালটেন্ট এবং মেডিকেল অফিসার মিলিয়ে পদ আছে, কিন্তু বর্তমানে আমাদের এখানে 25টি পদ পূরণ আছে। সিভিল সার্জন জানান চিকিৎসা স্বাভাবিক করতে শূন্য পদে পদায়নের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি অবগত আছেন স্বাস্থ্যমন্ত্রী নিজেও। আমাদের যে পোস্ট খালি আছে এগুলো আমি পাঠিয়েছি, অলরেডি স্যারও নিয়ে গেছে, স্যার আমাকে আশ্বস্ত করে আমাকে দিবেন। 100 শয্যার জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে 150-র বেশি ভর্তি রোগী চিকিৎসা নেয়, আর বহির্বিভাগে এই সংখ্যা গড়ে 600। বিধান সরকার, 71, বরিশাল। রাজধানী সহ সারা দেশে আবারও গরমে অতিষ্ঠ জনজীবন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় স্বাভাবিকের চেয়ে গরম বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী, রংপুর, খুলনা বিভাগ সহ দেশের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করতে পারে। উত্তর পশ্চিম দিক থেকে ভারতের দিল্লি ও উত্তর মধ্যপ্রদেশ থেকে আসা গরম বাতাসের কারণে তাপমাত্রা বাড়ছে। এছাড়া বাতাসের গতিবেগ কম থাকা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম হওয়ার কারণেও গরম অনুভূত হচ্ছে। আগামী 3 থেকে 4 দিন এই তাপপ্রবাহ থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। পায়রা সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার বিকেল থেকে পটুয়াখালী, রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সড়ক উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শন ও ঘোষণার মাত্র 1 সপ্তাহ পর বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে পাহাড়ি এই জনপদে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ। প্রাথমিকভাবে 10 কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে, আর এরপরই এলাকার উন্নয়নের পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণও সহজ হবে বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যেখানে ঘন জঙ্গল, সন্ত্রাস আর দুর্গম পথই ছিল নিয়তি, সেখানে এখন চলছে সড়ক নির্মাণের কাজ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে এই কার্যক্রম। নির্মাণাধীন র্যাব পুলিশের ক্যাম্পে সন্ত্রাসী হামলা, বুলডোজার দিয়ে ভাঙচুরের পর গত 31শে মে জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময়ই ঘোষণা দেয়া হয় এলাকার সড়ক উন্নয়নের। এলজিইডির অর্থায়নে প্রায় 10 কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে এই প্রকল্পে। পাহাড়ি পরিবেশের কথা মাথায় রেখে নির্মাণ পরিকল্পনায় যুক্ত করা হয়েছে একাধিক কালভার্ট, অন্তত 3টি সেতু, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও রিটেনিং স্ট্রাকচার। আমাদের কাজ চলমান রয়েছে। এখানে আমাদের ইমিডিয়েট প্ল্যানটা হচ্ছে যে এই এলাকার যে দুর্গম পাহাড়গুলো আছে সেগুলোকে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা। অতি দ্রুততার সাথে আমরা এটা করব ইনশাল্লাহ। আলীনগর স্কুল থেকে শুরু হয়ে ভাটিয়ারি হাটাজারি লিংক রোড পর্যন্ত বিস্তৃত হবে এই সড়ক। আর প্রকল্পটির মাধ্যমে বাইজিৎ লিংক রোড, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ভাটিয়ারি হাটাজারি লিংক রোড 3 দিক থেকেই জঙ্গল সলিমপুরে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। 3 দিক থেকেই
খুব সহজেই মানুষ চলাচল করতে পারবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা অত্যন্ত সুগম হবে এবং তারা তাদের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতে পারবে। সড়ক নির্মাণ হলে এলাকাটিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ সহজ হবে বলছেন প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। অন্যদিকে এলাকার মানুষ বলছেন এই কাজের মাধ্যমে এলাকার উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা সব কিছুতেই উন্নয়নের ছোঁয়া লাগবে। সরু একটা রাস্তা ছিল, এখন রাস্তাটা স্যারেরা বড় করে দিচ্ছে, ওনাদের উপরে আমাদের মেহেরবানি আমাদের উপরে হয়েছে। বৃষ্টি হতো, কাদা হতো, এরকম ঝামেলা হতো। এখন যদি গাড়ি আসা যাওয়া করে তো আমরা গাড়িতে করে যেতে পারবো, সময়টা বাঁচাতে পারবো। ঘরে সামুদা রাস্তা হলে সবার জন্যই ভালো। সব প্রক্রিয়া ঠিকমতো এগুলে আগামী 6 থেকে 7 মাসের মধ্যেই প্রকল্পের মূল কাজ শেষ করা সম্ভব হবে বলছেন সংশ্লিষ্টরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সড়ক উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শন ও ঘোষণার মাত্র 1 সপ্তাহ পর বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে পাহাড়ি এই জনপদে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ। প্রাথমিকভাবে 10 কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে, আর এরপরই এলাকার উন্নয়নের পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণও সহজ হবে বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যেখানে ঘন জঙ্গল, সন্ত্রাস আর দুর্গম পথই ছিল নিয়তি, সেখানে এখন চলছে সড়ক নির্মাণের কাজ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে এই কার্যক্রম। নির্মাণাধীন র্যাব পুলিশের ক্যাম্পে সন্ত্রাসী হামলা, বুলডোজার দিয়ে ভাঙচুরের পর গত 31শে মে জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময়ই ঘোষণা দেয়া হয় এলাকার সড়ক উন্নয়নের। এলজিইডির অর্থায়নে প্রায় 10 কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে এই প্রকল্পে। পাহাড়ি পরিবেশের কথা মাথায় রেখে নির্মাণ পরিকল্পনায় যুক্ত করা হয়েছে একাধিক কালভার্ট, অন্তত 3টি সেতু, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও রিটেনিং স্ট্রাকচার। আমাদের কাজ চলমান রয়েছে। এখানে আমাদের ইমিডিয়েট প্ল্যানটা হচ্ছে যে এই এলাকার যে দুর্গম পাহাড়গুলো আছে সেগুলোকে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা, অতি দ্রুততার সাথে আমরা এটা করব ইনশাল্লাহ। আলীনগর স্কুল থেকে শুরু হয়ে ভাটিয়ারি হাটাজারি লিংক রোড পর্যন্ত বিস্তৃত হবে এই সড়ক। আর প্রকল্পটির মাধ্যমে বাইজিৎ লিংক রোড, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ভাটিয়ারি হাটাজারি লিংক রোড 3 দিক থেকেই জঙ্গল সলিমপুরে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। 3 দিক থেকেই খুব সহজেই মানুষ চলাচল করতে পারবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা অত্যন্ত সুগম হবে এবং তারা তাদের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতে পারবে। সড়ক নির্মাণ হলে এলাকাটিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ সহজ হবে বলছেন প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। অন্যদিকে এলাকার মানুষ বলছেন এই কাজের মাধ্যমে এলাকার উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা সব কিছুতেই উন্নয়নের ছোঁয়া লাগবে। সরু একটা রাস্তা ছিল, এখন রাস্তাটা স্যারেরা বড় করে দিচ্ছে, ওনাদের উপরে আমাদের মেহেরবানি আমাদের উপরে হয়েছে। বৃষ্টি হতো, কাদা হতো, এরকম ঝামেলা হতো। এখন যদি গাড়ি আসা যাওয়া করে তো আমরা গাড়িতে করে যেতে পারবো, সময়টা বাঁচাতে পারবো। ঘরে সামুদা রাস্তা হলে সবার জন্যই ভালো। সব প্রক্রিয়া ঠিকমতো এগুলে আগামী 6 থেকে 7 মাসের মধ্যেই প্রকল্পের মূল কাজ শেষ করা সম্ভব হবে বলছেন সংশ্লিষ্টরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দীর্ঘ 60 বছর পর চালু হলেও আবারও বন্ধ হয়ে গেছে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের কার্যক্রম। এরই মধ্যে শেষ হয়েছে নদী ড্রেজিং এবং অবকাঠামো নির্মাণ। প্রশাসনের কর্মকর্তারা জানান, এনবিআরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় বন্ধ বন্দরের কার্যক্রম। ব্যবসায়ী নেতারা বলছেন, বন্দরটি চালু হলে পণ্য আমদানি খরচ কমার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। রাশিদুল হক রুবেশের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জের সঙ্গে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দরের পথ মাত্র 18 কিলোমিটারের। স্বল্প দূরত্বের এই নদীপথে পণ্য আনা নেয়ার দারুণ সম্ভাবনা কাজে লাগাতেই 60 বছর পর 2024 সালের 12 ফেব্রুয়ারি এই বন্দরের কার্যক্রম আবারও চালু করে তৎকালীন সরকার। শুরু হয় পণ্য আনা নেয়া। তবে নাব্য সংকটে চালুর মাত্র 10 দিনের মাথায় আবারও বন্ধ হয়ে যায় বন্দরের কার্যক্রম। 12 বছর ধরে এই বন্দরের সাথে জড়িত আছি, কিন্তু বারবার উদ্বোধন হওয়ার পরও এই বন্দর চালু হচ্ছে না। এখান থেকে পণ্য যদি আমদানি হয় তো অনেকটাই সাশ্রয় হবে ব্যবসায়ীদের জন্য, এলাকায় জিনিসের দাম কমবে
এবং এলাকার জনগণের উন্নয়ন হবে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের অভিযোগ, নদীর ড্রেজিং ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরও বন্দরটি আলোর মুখ দেখছে না। এটি চালু হলে পণ্য আমদানি খরচ কমার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। আজকে যে পাথরটা ঢাকায় সেল হয়েছে 6 থেকে 6,500 টাকা টন, এই পাথরের রেট থাকবে 4500 থেকে 5000 টাকা এই পোর্ট চালু হলে। আমরা ব্যবসায়িকরা যেভাবে লাভবান হব, রাষ্ট্র তার থেকে বেশি লাভবান হবে। সব থেকে বেশি লাভবান হবে এই সুলতানগঞ্জ এরিয়ার সাধারণ খেটে খাওয়া মানুষ। সব ধরনের সুবিধা থাকার পরও নৌবন্দরের চূড়ান্ত অনুমোদন না পাওয়া উদ্বেগজনক বলছে BIWTA। প্রতিটি স্তরের যারা সংশ্লিষ্ট তারা এই নদী বন্দর চালু হোক সেটা চাচ্ছেন, কিন্তু একটা অজানা কারণে কেন এটা বারবার প্রতিবন্ধকতা করা হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে বা আপনার প্রাতিষ্ঠানিক পর্যায়ের কোনো স্বার্থ এখানে আছে কিনা এইটার চালু করার ক্ষেত্রে একটা, সেটাই আমার কাছে মনে হচ্ছে অন্তরায়। এদিকে এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী। আমরা চাই একে অপরের সহায়ক হতে, বন্ধু হয়ে থাকতে, জনগণের জন্য, জাতির জন্য, দেশের জন্য যেটা ভালো হয় সরকার বিবেচনা করে এটা সিদ্ধান্ত নেবে। 1965 সালে সুলতানগঞ্জ থেকে মায়া ও গোদাগাড়ি থেকে লালগোলা নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। মাদারীপুর সদর মডেল থানায় আটক 2 আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে 7 জনকে আটক করেছে। পুলিশ জানায় সোমবার রাতে মারামারির ঘটনার মামলার আসামি নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদার এবং সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার 2 জনকে থানায় নিয়ে আসার পর তাদের স্বজন ও সমর্থকদের একটি দল থানার সামনে জড়ো হয়। এক পর্যায়ে তারা আসামিদের মুক্ত করার দাবিতে বিক্ষোভ শুরু করে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে। পরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে 7 জনকে আটক করা হয়। মাদারীপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ। নোয়াখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে 3টি বিদেশি পিস্তল, 8 রাউন্ড গুলি এবং 3টি ম্যাগাজিন সহ রাহিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ করা হয়। সোমবার বেগমগঞ্জের গোপালপুর বাংলাবাজার সড়কের বায়তুন্নুর জামে মসজিদের সামনে একটি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। এলাকাবাসী বলছেন, রাহিম জামায়াতে ইসলামী রাজনীতির সাথে জড়িত। অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল আনম ইমরান খান জানান, উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট বসিয়ে তল্লাশির অংশ হিসেবে ওই চেকপোস্ট দিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত এক যুবক যাওয়ার সময় তাকে প্রতিরোধ করা হয়। পরে কথাবার্তা সন্দেহজনক হলে তার শরীরে তল্লাশির এক পর্যায়ে কোমরে গোজা অবস্থায় 3টি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়। আটক যুবক অস্ত্রগুলো কোথা থেকে কি কাজে এনেছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রাঙ্গামাটির বাঘাছড়িতে অভিযান চালিয়ে শতাধিক ঘনফুট অবৈধ সেগুন কাঠ বোঝাই 2টি চাঁদের গাড়ি আটক করেছে 27 বিজিবি মরিশা জোন। সোমবার মরিশা জোনের সহকারী পরিচালকের নেতৃত্বে প্রশিক্ষণ টিলা বাঙালিপাড়ায় অভিযান চালায় বিজিবির একটি দল। অভিযান টের পেয়ে চক্রটি গাড়ি ফেলে পালিয়ে গেলে 104 ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করা হয়। জব্দ যানবাহন ও কাঠের মূল্য আনুমানিক 24,69,000 টাকা বলে জানায় বিজিবি। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিজিবি সীমান্তে নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান ঠেকাতে তৎপর রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যারেজের 2 নৈশ প্রহরীকে জিম্মি করে 3টি অটোরিকশা, 67টি ব্যাটারি সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার রূপগঞ্জের মুরাপাড়া ইউনিয়নের নার্সিংগল এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত অটো চালকরা জানান, ওই এলাকার শাহজাহানের বাড়িতে গ্যারেজে ভাড়ায় তারা রাতে অটোরিকশাগুলো রাখেন। ভোর 4টার দিকে ব্রাহ্মণগাঁও এলাকার সবুজ মিয়া, আশরাফুল ও নাইম সহ আরও 7 থেকে 8 জনের একটি সংঘবদ্ধ চক্র একটি পিকআপ করে এসে গ্যারেজের টয়লেটের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে 2 নৈশ প্রহরী আবুল কাশেম ও গাজী মিয়াকে জিম্মি করে লুট করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকদের পক্ষ থেকে চালক ডালিম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পটুয়াখালীর রাঙ্গামাটিতে 16 বছরের কিশোর তুহিন হাওলাদারের ঝুলন্ত মৃতদেহ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপজেলার চরমন্তাজ ইউনিয়নের পুরাতন বাজার সংলগ্ন ওই এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তুহিনের বাবা মনির হাওলাদার ও মা শেফালী বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। শেফালী বেগমের করা মামলায় 2 দফা জেলে যান মনির হাওলাদার। সর্বশেষ কোরবানির ঈদের 1 সপ্তাহ আগে আবারও কারাগারে যান। ঘটনার দিন তুহিন বাড়িতে একাই ছিল। প্রতিবেশীরা জানান, দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে গিয়ে ঘরের ভেতরে গলায় গামছা পেঁচানো অবস্থায় তুহিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। চরমন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ক্ষতি দেখানো হয়েছে, ক্ষতির পরিমাণগুলো যার উল্লেখ নেই। এটা বলা হয়েছিল যে ক্ষতির পরিমাণ উল্লেখ নাই, কিছু ত্রুটি আছে, সংশোধন করে দেন। বলছে না, আমরা এজাহারে যা আছে আমরা উকিল দিয়ে লেখাইছি, এটাই আমরা এটা কোনো পরিবর্তন করব না বলে ওনারা এখান থেকে বললো যে আমরা কোর্টে মামলা করবো। বলছে না, আমরা এখানে কারেকশন করাই দিই নিজেরাই। বলছেন না, যাই হোক, সকালবেলা আমরা আবার ওদেরকে ফোন দেওয়া হইলো সকাল 9টার দিকে যে আপনি আসেন, আমরা মামলাটা করাই দিচ্ছি। তা ওনারা আসেন, তারপর এটা একসাথে ওনারা এতগুলো লোকগুলো সহ এটা আসলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসা হয়েছে। গাইবান্ধা সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী রুমন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকার মানুষ। সোমবার সদর উপজেলার ত্রিমোহনী বাজারে বিক্ষুব্ধ জনতা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধরা হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসার দাবি জানান। এক পর্যায়ে 2টি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেয় তারা, পাশাপাশি সড়কের টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। এর আগে হত্যায় অভিযুক্ত সানা মিয়া এবং রাকিবের বাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গত রবিবার বাড়ির সীমানা নিয়ে বিরোধে শিক্ষার্থী ফাহমিদ রুমন এবং তার বড় ভাই ফাহমিদ রুহিতকে ছুরিকাঘাত করে তার প্রতিবেশী চিকিৎসাধীন অবস্থায় রুমনের মৃত্যু হয়। এলাকাতে অনেক দিন থেকে সুদের ব্যবসা করে একটা অশান্তি করে আসতেছে এখন ও আবার নেশা করিয়ে অশান্তি করে আসতেছে। ওই যেমন এক খেলার উপর মারছে না, ওর যদি তোমরা 5 ঘন্টা নোটকে খেলাটা কাটিয়ে তোমরা দেখালি নয়, তাহলে শান্তি পাওয়া গেল হয়। ওর বাবা 7 মাস আগে মারা গেছে, ওর সেই শোকে যায়নি। তার মধ্যে এরা ষড়যন্ত্র করে ডেকে নিয়ে যায়, পিছন পাশে ওদেরকে ছুরিয়াঘাত করে মারলো। এর জন্য আমরা ফাঁসি চাই। হাসপাতালে মৃত্যু সজ্জায় জনগণের কাছে আমি বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আসামের বাড়ির সামনে কিছু কাঠ এবং ইয়েতে অগ্নিসংযোগ করছে। আমরা এখানে আসার পরে জনতা এবং তারা এখান থেকে পালিয়ে গেছে। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ আছে। নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের জলাশয় অবৈধভাবে দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সৈয়দপুর পৌর শহরের গোলাহাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জলাশয়টি দখলমুক্ত করে বাংলাদেশ রেলওয়ের পাকশি অঞ্চলের বিভাগীয় ভূ সম্পত্তি বিভাগ। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম। তিনি জানান, রেলওয়ের মালিকানাধীন এই জলাশয়টি ইজারা নিয়েছিলেন রুবেল ইসলাম নামের এক ব্যক্তি, কিন্তু আব্দুর রহমান নামের আরেক ব্যক্তি সহ কয়েকজন সেখানে স্থাপনা তৈরি করে দখল করে রাখেন। বিষয়টি নজরে আসার পরই বাড়িঘরগুলো সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়, কিন্তু তারা স্থাপনা না সরানোয় সেগুলো গুড়িয়ে দেওয়া হয়। এই জলাশয়টি রেলওয়ের মালিকানাধীন ভূমি হওয়া সত্ত্বেও কিছু অবৈধ দখলদার সেখানে জলাশয় ভরাট করে বিভিন্ন ঘরবাড়ি করে বসবাস করছিল। এই নিউজটি পাওয়ার সাথে সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার সাপেক্ষে আমরা আজকে এই জলাশয়কে যে ঘরবাড়িগুলো পড়েছিল সেই ঘরবাড়িগুলোকে উচ্ছেদ করে জলাশয়ে রূপান্তরিত করার জন্য আমাদের যাবতীয় পদক্ষেপ আমরা গ্রহণ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় দোয়া মাহফিল, বস্ত্র, সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে ফতুল্লা থানা শ্রমিক দলের উদ্যোগেও দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটু। বিশ্বকাপ ফুটবলের আসর শুরু হতে আরও বাকি কয়েকদিন, কিন্তু এর আগে ফুটবল উন্মাদনায় ভাসছে ময়মনসিংহ। পছন্দের খেলোয়াড় ও দলের জার্সি কেনার ধুম পড়েছে পুরো শহরে। সমর্থকরা ঈদ উৎসবের আমেজে জার্সি কেনাকাটা করছেন। ময়মনসিংহ নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা স্বদেশী বাজার ও ওল্ড পুলিশ ক্লাব রোডে প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলছে এই বেচাকেনা। জার্সির দাম সাধ্যের মধ্যেই জানালেন ভক্তরা, আর বিক্রি নিয়ে খুশি দোকানিরা। প্রায় মনে করেন 2-2.5 লাখ টাকা সেল হচ্ছে। সব আর্জেন্টিনা ব্রাজিল জার্সিগুলো মানে ভালো চলছে। আমার ছেলের জন্য কিনতে আসছি, আর সে সমর্থক ব্রাজিল। আমি আর্জেন্টিনা দলটাকে ছোটবেলা থেকে আমি সাপোর্ট করি। এই যে আজকে মোটামুটি 7টার মধ্যে শপিং মলগুলো বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু সব দিকে মানুষ না থাকলেও ওই জার্সির দোকানগুলোতে দেখতেছি প্রচুর পরিমাণে মানুষ। 300 টাকা, 350, 400 টাকার মধ্যে মোটামুটি সাশ্রয়ী আমরা আসলে কিনতে পারতেছি। জার্সি কিনতে যাচ্ছি বাচ্চার জন্য, 2 বাচ্চা ভাগনা, ওদের জন্য আর কি। ফিফা বিশ্বকাপ ঘিরে নোয়াখালী জুড়ে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলের জার্সি, পতাকা, ব্যানার এবং ফেস্টুন কেনায় ব্যস্ত সমর্থকরা। বিক্রেতারা বলছেন, বিশ্বকাপ যত কাছে আসছে ততই বাড়ছে বেচাকেনা। মিজানুর রহমানের তথ্য ও জয় ভুইয়ার ছবিতে প্রতিবেদন। বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে। জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী সহ বিভিন্ন হাটবাজার ও শপিং মলে এখন সবচেয়ে বেশি ভিড় স্পোর্টস সামগ্রীর দোকানগুলোতে। শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী সমর্থকরা কিনছেন নিজেদের পছন্দের দলের জার্সি ও পতাকা। নোয়াখালী মানে আর্জেন্টিনা, আর্জেন্টিনা মানে নোয়াখালী। ইনশাল্লাহ আর্জেন্টিনায় বিশ্বকাপ নিবে। ব্রাজিলের আমাদের প্রিয় খেলোয়াড় হলো নেইমার, এডারসন, এলিসন বেকার, রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, পেলে, রবার্তো কার্লোস। যে জিতুক, আমরা মনে করি কোনোভাবেই যেন সংঘাত এবং কোনো রকমের সংঘর্ষের দিকে আমরা না যাই। বিক্রেতারা বলছেন, বিশ্বকাপ কাছে আসার সঙ্গে সঙ্গে কয়েক গুণ বেড়েছে বেচাকেনা। বিভিন্ন দেশের জার্সির চাহিদা থাকলেও সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। গত বিশ্ব ওয়ার্ল্ড কাপের সময় আমি তার পতাকা কিনে দিয়েছি, এখন এবার তার বায়না ধরছে, এবার একটা তার জার্সি দিতে হবে। তো বাসায় যাইতে পারি না, যাইলেই ধরে বাবা আমার যাচ্ছি কোথায়, আমার যাচ্ছি কোথায়। তো আমি বলছি তোমাকে আনি দেবো। সবাই আসতেছে, নিজের যে দলের জার্সি পছন্দ করে, আর্জেন্টিনা, ব্রাজিল, সবাই আসতেছে, জার্সি নিতেছে। জার্সির পাশাপাশি বুট, গ্লাভস, এরপরে ডিয়ার বল, ফুটবল সবকিছু নিতেছে। ব্রাজিল, আর্জেন্টিনা দুই দলের পাশাপাশি আমাদের স্পেন, ফ্রান্সের জার্সিরও প্রচুর চাহিদা রয়েছে। এর মধ্যে ব্রাজিলের হলো, তার আর্জেন্টিনার এওয়ে হোম দুইটা জার্সির অনেক চাহিদা। তবে উন্মাদনা শুধু জার্সি আর পতাকায় সীমাবদ্ধ নেই। নোয়াখালীর ডিজিটাল প্রিন্টিং ও সাইন প্রতিষ্ঠানে চলছে ব্যানার ফেস্টুন তৈরির ধুম। আজকে একটা ব্যানার করছি 40 ফিট বাই 3 ফিট। আমাদের সকাল থেকে আর্জেন্টিনার অনুভূত কাজ চলতেছে। বর্তমানে খেলা উপলক্ষে ব্রাজিল, আর্জেন্টিনার এই দুই দেশ বাংলাদেশ খেলা নিয়ে মাত্রায়। ব্রাজিল আছে, আমরা ইরানের আছে, এই পতাকা বিক্রি করতেছি। আল্লাহ দিলে মোটামুটি ভালোই বিক্রি হইতেছে। বিশ্বকাপ ঘিরে এমন উৎসব মুখর পরিবেশে খুশি ফুটবল প্রেমীরা। তাদের প্রত্যাশা, মাঠের প্রতিদ্বন্দ্বিতা মাঠেই থাকবে, আর খেলার আনন্দ উপভোগ করবেন সবাই মিলেমিশে। আল ইমরান, ৭১। পটুয়াখালীর কলাপাড়ায় ফুটবল সুপারস্টার লিওনেল মেসির স্ট্যাচুর সাথে বিশাল পতাকা নিয়ে মুষলধারায় বৃষ্টির মধ্যে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকরা। সোমবার কলাপাড়া আর্জেন্টিনা সমর্থকদের আয়োজনে পৌর শহরের হেলিপ্যাড থেকে শোভাযাত্রা বের হয়। সামনে ছিল মেসির স্ট্যাচুর সাথে প্রায় 100 ফুট আর্জেন্টিনার পতাকা। কিশোর সমর্থকরা বহন করে পতাকা, আর শিশু সমর্থকরা বের হয় সাইকেল নিয়ে। এতে অংশ নেয় 200 শতাধিক মোটরসাইকেল, অর্ধশত অটোরিকশা এবং পিকআপ। চতুর্থ বিশ্বকাপ এবার উঠবে মেসির হাতে, এমন স্লোগানে শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চলছে দেশচোখ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল, থাকুন ৭১-এর সাথে।